হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনেফ্রেঞ্জি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি অ্যাকিলার প্যারাডক্সের প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এক্সপ্লেন করব এর 3, 4 এবং 5 নাম্বার এপিসোড নিয়ে। তাহলে আর দেরি না করে দেখা যাক ওয়েব সিরিজটির কাহিনী কি। অ্যাকিলার প্যারাডক্সের তৃতীয় পর্ব শুরু হয় তাঙের মাধ্যমে নয়, বরং ইয়োকের গল্প দিয়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কম বয়সী ইয়োক তার উচ্ছৃঙ্খল বন্ধুদের সঙ্গে মাদক সেবন এবং ড্রিঙ্ক করছিল। সেই সময় তাদের রুমে গ্যাস লিক হচ্ছিল, কিন্তু নেশার ঘোরে সেটা সে টেরই পায়নি। যখন ইয়োক সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালায়, তখনই সে স্থানটি বিস্ফোরিত হয়, যার কারণে তার এক চোখ নষ্ট হয়ে যায় এবং শরীরে পোড়া দাগ পড়ে। এরপর বড় হওয়া ইয়োককে দেখা যায় সে একটি পাইপ ব্যবহার করে গ্যাস পাঠিয়ে তার বাবা মায়ের ঘরে ছড়িয়ে দিচ্ছে। তবে তার মা জেগে ওঠে, যা তার পরিকল্পনাটি নষ্ট করে দেয়। এরপর সে একটি বড় ছুরি নেয় এবং তার বাবা মাকে মেরে তার বাড়ির বাগানে কবর দেয়। ইয়োক তার বাবা মায়ের জন্য মোট 8টি জীবন বীমা করিয়েছিল। তার পরিবারে কোনো দারিদ্রতা ছিল না। এটা ছিল তার এক ধরনের সাইকোপ্যাথিক স্বভাব। তার মৃত্যু তার পাপ মুছে ফেলতে পারবে না। ইয়োকের এই কাহিনীটি সোশ্যাল মিডিয়ার এক পোস্ট থেকে ডিটেকটিভ নানগাম পড়ছিলেন, যা লিখেছে ইয়োকের এক কাজিন। এরপর তিনি এবং ইয়ংজে সেই নারীকে খুঁজে বের করেন। সে একটি ফ্যাক্টরিতে কাজ করছিল। নানগাম তার কাছে ইয়োকের সম্পর্কে কিছু প্রশ্ন করেন, কিন্তু তার কাজিন বলে যে ইয়োকের কথা সে আর মনে করতে চায় না, কারণ স্কুলে থাকতে ইয়োক একবার কোনো কারণ ছাড়াই তার মুখে গরম পানি ঢেলে দিয়েছিল। এটা করার সময় সে তার দিকে তাকিয়ে হাসছিল, যেন এক পৈশাচিক আনন্দ পাচ্ছিল। এরপর নানগাম তার কাছ থেকে বিদায় নিয়ে যেতে যেতে ভাবছেন কত বড় সাইকোপ্যাথ হলে কেউ এমন কাজ করতে পারে। এদিকে পুলিশ স্টেশনে পার্ক জিন সুস্থ হয়ে কাজে ফিরে আসার জন্য সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। তিনি বর্ণনা করেন কিভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। তখন তার মাথা কাজ করছিল না এবং মনে হচ্ছিল তার সারা শরীর থেকে যেন সব রক্ত বের হয়ে যাচ্ছে। পরে তিনি জানতে চান কে সেই বোকাটে ছেলেদেরকে মেরেছে, কিন্তু সেই রহস্য পুলিশের কাছে এখনও অজানা। এরপর পার্ক জিন ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেন এবং জানান যে তিনি তার চাকরি ছেড়ে দিয়ে বিদেশে ঘুরতে যেতে চান এবং তার স্ত্রীর সঙ্গে সাসিমি বিক্রি করতে চান। কিন্তু ক্যাপ্টেন তাকে বিষয়টি আরেকবার ভেবে দেখতে বলেন। নানগাম ও ইয়ংজে নিহত কিশোরদের একজনের শেষকৃত্যে যায়। পার্ক জিনকে আহত করার বিষয়ে নানগাম তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে সে নানগামকে চড় মারে এবং বলে তার ভদ্র ছেলে যে আজ পর্যন্ত একটা মাছিও মারেনি, আর তারা কিনা খুনিকে না ধরে তার ছেলের উপর এত বড় অভিযোগ আনছে। এই অবস্থায় তারা সেখান থেকে বের হয়ে আসেন। এরপর ইয়ংজে নানগামকে বলে তিনি হয়তো একটু বেশি কঠোর হয়ে গিয়েছেন, কারণ ছেলের মৃত্যুতে এমনিতেই মহিলার মাথা ঠিক নেই। ফিরে আসার পথে নানগাম ইয়ংজেকে একটি পুরনো কেসের কাহিনী শোনান। কাং ইয়ন সিও নামে এক মেয়ে আর সেই 2 বখাটে কিশোর তখন স্কুলে পড়ত। একদিন ওই 2 কিশোর তাকে ধর্ষণ করেছিল। এর 1 মাস পর মেয়েটি মানসিক আঘাত পেয়ে 6 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তার শেষকৃত্যের সময় এক কিশোরের মা সেখানে এসে ঝামেলা করেন। সে দাবি করে যে এই ঘটনাটি সম্মতির ভিত্তিতে হয়েছিল এবং পুলিশের কেস তুলে নিতে তাদের হুমকি দিচ্ছিল। নানগাম জানান যে সেই মহিলা আর কেউই নয়, একটু আগে যে তাকে থাপ্পড় দিয়েছিল তার ছেলে ধর্ষক ছিল, কিন্তু নাবালক হওয়ার কারণে সহজেই ছাড়া পেয়ে যায়। এরপরও তারা 2 বন্ধু চুরি, ছিনতাই, মারপিট এসব চালিয়ে যেতে থাকে। সেই মেয়ের বাবার চোখে তারা অপরাধী ছিল। নানগাম আরও বলেন তিনি যদি মেয়েটির বাবার জায়গায় থাকতেন তাহলে তাদেরকে তিনি অনেক আগেই মেরে ফেলতেন। নানগাম জানান ভিকটিমরা হামলাকারীও হতে পারে। প্রথম এপিসোডে তিনি সেই 2 বোকাটে ছেলেদেরকে চিনতে পেরেছিলেন, যার কারণে তাদেরকে থানায় নিয়ে গিয়েছিলেন। এরপর নানগাম কনভেনিয়েন্স স্টোরের মালিকের কাছ থেকে সেই এক চোখ অন্ধ মেয়েটির বিষয়ে খোঁজ নেন এবং জানতে পারেন যে ইয়োক রাত 10টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তাং হয়তো ওই মেয়েটিকে দেখেছিল। এরপর নানগাম তাংয়ের ব্যাপারে জানতে চান। তখন মালিক রেগে গিয়ে বলে তাং তার কাছ থেকে অ্যাডভান্স বেতন নিয়ে নিরুদ্দেশ হয়ে আছে। এরপর তাংকে দেখানো হয় যে চিরকুটে পাওয়া অনলি ফর হিরোস নামক টেলিগ্রাম আইডির সঙ্গে যোগাযোগ করে। একটি সিক্রেট চ্যাটিংয়ে সে আইডিটি তাকে নাইস টু মিট ইউ লি টাং বলে মেসেজ দেয়। তখন তাং আতঙ্কিত হয়ে সেই আইডিটি ব্লক দিয়ে দেয় এবং ভাবে আবার কোন ঝামেলায় পড়লাম। এরপর একজন ডাকপিয়ন এসে তাংকে তার দোকানের মালিকের দায়ের করা আর্থিক প্রতারণার মামলার জন্য আদালতে হাজির হওয়ার নোটিশ দেয়, যা পাঠিয়েছে নানগামের অফিসের আরেক ডিটেকটিভ লি চাং। নানগাম তাকে বলেন তাংয়ের সাথে যোগাযোগ হলে যেন তাকে জানান। এরপর ইয়ংজে সেই আত্মহত্যা করা মেয়েটির বাবার বাড়িতে যায়। তার বাবা মিস্টার সাংমুক ইয়ংজেকে তার মেয়ের পুরো রুম ঘুরিয়ে দেখান। তার মেয়ে অন্যদের ছবি তুলতে পছন্দ করত। তার মেয়ে একদম সাদাসিধে, দয়ালু এবং উদার ছিল। সে নিজেকে প্রকাশ করতে চাইত না।
তিনি হঠাৎ স্বীকার করেন যে তিনি ধর্ষকদের হত্যা করেছেন, যা শুনে ইয়ংজে অবাক হয়ে যায়। এদিকে তাং দুইজনকে খুনের দায়ে নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। সে আর্থিক প্রতারণার মামলার গোয়েন্দা লি চাংকে ফোন করে এবং জানায় যে সে থানায় আসবে। তবে গোয়েন্দা ভাবেন তাং হয়তো টাকা পরিশোধ করতে চাচ্ছে, তাই তাকে রাত 9টায় আসতে বলেন। তাং তার মায়ের জন্য এবং দোকানের মালিকের জন্য রাখা টাকাগুলো আলাদা আলাদা খামে ভরে এবং তার সমস্ত খুনের এভিডেন্সগুলো ব্যাগে ভরে। অবশেষে সে পুলিশে ধরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এদিকে নানগাম পুলিশ স্টেশনে এসে দেখতে পান সাংমুক পুলিশের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। নানগাম তার সাথে কথা বলতে আসেন এবং বুঝতে পারেন যে তিনি মিথ্যে বলছেন। তার বয়ানে বলছেন তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু নিহতদের একজনের মুখে সিগারেটের আগুনের পোড়া দাগ ছিল। এছাড়া তিনি ছিলেন বাঁ হাতে, কিন্তু হত্যাকারী ডান হাতে ছিল। ঠিক তখনই নানগামের সিনিয়র সেখানে আসেন এবং তাকে বাইরে নিয়ে গিয়ে বলেন, তুমি এসব করে কি প্রমাণ করতে চাও? তিনি নিজেই খুনের দায় স্বীকার করেছেন। নানগাম জবাব দেন, তিনি স্বীকারোক্তি দিলেও আমাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই, তাকে অন্য কেউ প্ররোচিত করতে পারে। আসল অপরাধী বের হলে ডিপার্টমেন্টের মান সম্মান চলে যাবে। এরপর সিনিয়র অফিসার তাকে যা করছো তার জন্য তুমিই দায়ী থাকবে বলে চলে যান। এরপর নানগাম ইয়ংজেকে বকাঝকা করেন, তাকে না জানিয়ে আগ বাড়িয়ে সাংমুকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনি মনে করেন সাংমুক হয়তো জানেন প্রকৃত খুনি কে, তাই তাকে চোখে চোখে রাখতে বলেন যাতে তারা প্রকৃত খুনির কাছে পৌঁছাতে পারে। কিন্তু ইয়ংজে বলে সে সেই মহিলাকে জানিয়ে দিয়েছে তার ছেলের খুনি ধরা পড়েছে এবং মিস্টার সাংমুককে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে। পরের সিনে দেখা যায় মিস্টার সাংমুক থানা থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন। তিনি তার মেয়ের সাথে কাটানো অতীতের স্মৃতি স্মরণ করেন। একই সাথে ভাবতে থাকেন কিভাবে সেই ধর্ষকদের খুন করতে চেয়েছিলেন তিনি। প্ল্যান অনুযায়ী তিনি একটি লম্বা ছুরি অর্ডার করেন এবং সেই দিন রাতে দুই বখাটেদের খুন করতে তাদের পিছু নিয়েছিলেন, কিন্তু আক্রমণ করার সাহস পাচ্ছিলেন না। এমন সময় অনলি ফর হিরোস নামক সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তার কাছে মেসেজ আসে যে তিনি যেভাবে প্র্যাকটিস করেছেন ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করতে, বাকিটা সে মানে মেসেজদাতা সামলে নেবে। অর্থাৎ অনলি ফর হিরোস তাকে ওই বকাটে ছেলেদের খুন করতে সাহস যোগাচ্ছে। তিনি এজন্য ছুরি চালাতে প্র্যাকটিস করেছিলেন। তার রুমের ব্যালকনিতে থাকা সেই টার্গেট দলটি এবং কিছু ডাম্বেল দেখে আমরা তা বুঝতে পারি, কিন্তু তারপরেও তিনি খুন করতে সাহস পান না এবং সংকোচ বোধ করেন। ততক্ষণে ওই বকাটে ছেলেরা হাওয়া হয়ে গেছে। এইসব কথা যখন ভাবছিলেন, বর্তমানে সাংমুককে থানার বাইরে একটি গাড়ি দ্রুত গতিতে ধাক্কা দেয়, আর সেই গাড়ির চালক ছিল ওই ধর্ষকের মা। নানগাম জানতেন এমন কিছু একটা হতে চলেছে। এদিকে তাং এটিএমে তার মায়ের অ্যাকাউন্টে টাকা জমা দেয়, আর বাকি দোকান মালিকের টাকা থানায় দিয়ে দেবে চিন্তা করে সে এটিএম বুথের বাইরে চলে আসে। কিন্তু ঠিক তখনই দুইজন বাইক রাইডার এসে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে তাঙের প্রচণ্ড চোট লাগে। অন্যদিকে ছিনতাইকারীরা দূরে গিয়ে ব্যাগটি চেক করে, কিন্তু ব্যাগে বেশি টাকা না পেয়ে তারা সেটি নদীতে ফেলে দেয়। সেই সাথে তাঙের সমস্ত প্রমাণও নদীর তলদেশে হারিয়ে যায়। বুঝতেই পারছেন তাং কি পরিমাণ লাকি। সে চেয়েছিল থানায় ধরা দিতে, কিন্তু তার সেই সব এভিডেন্সগুলো আপনা আপনি লোপাট হয়ে গেল। তাং অ্যাম্বুলেন্সে উঠে একটি হসপিটালে চলে যায়, যেখানে আবার আহত সাংমুককে ভর্তি করা হয়েছে। এদিকে নানগাম সাংমুকের সাথেই ছিলেন। তিনি তাকে প্রশ্ন করেন খুনি কে, আর মিস্টার সাংমুক বলেন তিনিই তাদেরকে খুন করে তার মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছেন, তাই তাদেরকে শাস্তি দিয়ে তার ভালোই লাগছে। নানগাম বলেন আপনি নিজেকে খুনি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন কেন? শাস্তি দেওয়ার জন্য আইন আছে। ওদিকে ছিনতাইকারীদের ধাক্কায় তাঙের হাত কেটে যায়। কিছুক্ষণ পর একজন নার্স মিস্টার সাংমুককে লবিতে রেখে যায়। এদিকে তাং হসপিটাল থেকে বের হয়ে গেলে সাংমুক তাকে দেখে ফেলেন এবং ফলো করতে থাকেন, কিন্তু চলতে চলতে তার হুইলচেয়ার উল্টে যায়। তাং তাকে সাহায্য করতে ফিরে আসে। সাংমুক বলেন পুলিশ কাছেই আছে, তাই তাং যেন সেখান থেকে চলে যায়। তাং তখন বুঝতে পারে যে এই ব্যক্তি তাকে চেনে এবং সে বলে তিনি কি টেলিগ্রামের সেই লোকটা? তিনি কি সেদিন তাকে বাসায় পৌঁছে দিয়েছিলেন? সাংমুক তাংকে টেলিগ্রাম চেক করতে বলেন, তাকে অনেক কিছু বলার আছে। এখানে তাদের উপর অনেকেই নজর রাখছে, এখন চলে যাও, তারা টেলিগ্রামে যোগাযোগ করবে। তবে তিনি তাংকে ধন্যবাদ জানান তার হয়ে প্রতিশোধ নেয়ার জন্য, কিন্তু তাং কিছুই বুঝতে পারে না। তাং হসপিটাল থেকে বের হয়ে যায়, কিন্তু তখনই সে নানগামের সামনে পড়ে এবং পালিয়ে যায়। নানগাম তাঙের পিছু নেন। অন্যদিকে মিস্টার সাংমুক হসপিটালে বসে মেয়ের সঙ্গে কাটানো পুরনো মুহূর্ত স্মরণ করতে থাকেন, যাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। তার মেয়ে 6 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার দৃশ্য তার চোখে ভাসে, কিন্তু হঠাৎ তিনি অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলেন এবং মেয়ের স্মৃতির সঙ্গে চিরনিদ্রায় চলে যান। এরপর ফ্ল্যাশব্যাকে সেই রাতের একটি দৃশ্য দেখানো হয়। মিস্টার সাংমুক সেই বখাটেদের পিছু নিয়েছিলেন খুন করার জন্য,
কিন্তু তারা তাংয়ের সাথে ঝামেলা বাঁধায়, যা আগের এপিসোডে দেখানো হয়েছিল। সাংমুক দেখেন তাংয়ের সাথে দুই বখাটে তুমুল মারামারি করছে। এক পর্যায়ে তারা মারামারি করতে করতে সে খোলা মাঠে চলে আসে। তাং প্রথমে এক বখাটেকে ইট দিয়ে মাথায় বাড়ি মেরে খুন করে। অন্যজন এসে হামলা করলে তাকেও তাং ইট দিয়ে মাথায় বাড়ি মেরে মাথা থেতলে দেয়। অবশেষে তাং তাদের মেরে ফেলে নিজেও সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে বর্তমানে নানগাম যখন তাংকে ফলো করছিলেন, তখনই হসপিটাল থেকে তার ফোনে কল আসে মিস্টার সাংমুক আত্মহত্যার চেষ্টা করেছেন। নানগাম তাংয়ের পিছু ছেড়ে হসপিটালের দিকে রওনা দেন। ডাক্তাররা মিস্টার সাংমুককে বাঁচানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে নানগামের হাত থেকে পালিয়ে তাং কিছু দূরে এসে নিজের ফোন বের করে টেলিগ্রাম আইডি চেক করে। সে দেখে কেউ একজন তার টেলিগ্রাম অ্যাকাউন্টটি মুছে দিয়েছে। ঠিক তখনই তার মনে পড়ে সেদিন একজন নয় বরং দুজন লোক তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। তাদের একজন ছিল মিস্টার সাংমুক, কিন্তু দ্বিতীয়জন কে ছিল সেটা সে বুঝতে পারে না। এরপর তাংয়ের মা ও বড় বোন তার অ্যাপার্টমেন্টের দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলে না। তারা ম্যানেজারকে ডেকে দরজা খুলে রুমে এসে তাংকে কোথাও খুঁজে পায় না। তখন ফ্রিজের দরজায় আটকানো একটি চিঠির দিকে তার মায়ের চোখ পড়ে, কিন্তু এই চিঠিতে কি লেখা ছিল সেটা দেখানো হয় না। কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাংমুক এক তরুণের সঙ্গে বসে মেয়ের আত্মহত্যার ঘটনা বলছেন। সাংমুক জানান তিনি একজন ব্যর্থ পিতা, যিনি তার মেয়ের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে পারেননি। সেই তরুণ তাকে জানায় যে সে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারে। তরুণটি একটি ব্যাটম্যানের জ্যাকেট পরা ছিল। আর এখানে এক কিলার প্যারাডক্সের তৃতীয় পর্ব শেষ হয়। এক কিলার প্যারাডক্সের চতুর্থ পর্বের শুরুতে দেখানো হয় রাতে একটি ব্যস্ততম এলাকায় একজন লোক দলবল নিয়ে রেস্টুরেন্ট থেকে পার্টি করে বাইরে বেরিয়ে আসে। দলের বস প্রসিকিউটর জি বেশ ড্রাঙ্ক ছিল এবং তার বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই বাকিদের কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়ির পথে রওনা হয়। সে একজন ড্রাইভার হায়ার করেছিল, তাই গাড়ির কাছে এসে এক ব্যক্তিকে দেখে তাকে সেই ড্রাইভার মনে করে গাড়ি চালাতে বলে। ওই ব্যক্তি অনলি ফর হিরোজ লেখা একটি জ্যাকেট পরা ছিল। পথের মাঝখানে প্রসিকিউটর হঠাৎ জেগে ওঠে এবং দেখে তার আসল ড্রাইভার তাকে ফোন করছে। তখনই সে বুঝতে পারে যে তারা ভুল পথে যাচ্ছে। এরপর গাড়ির ভেতরে ইলেকট্রিক শক দেওয়ার শব্দ এবং আলো জ্বলতে দেখা যায়, এবং পরের দৃশ্যে দেখা যায় তার মৃতদেহ পানিতে ভাসছে। অন্যদিকে তাংয়ের বোন ইয়াং তাংয়ের খোঁজে কনভেনিয়েন্স স্টোরে চলে আসে। মালিক তাকে তাংয়ের পুরো কাহিনী জানায়। এসব শুনে তাংয়ের পরিবার মালিককে তার পাওনা সব টাকা শোধ করে দেয় এবং মালিক লি তাংয়ের বিরুদ্ধে তার অভিযোগ তুলে নেয়। ওদিকে পার্কজিন আনুষ্ঠানিকভাবে পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে নেন। এদিকে ততদিনে শহরে অনেকগুলো খুন হয়ে গেছে। এসব হত্যাকাণ্ডের তদন্তের জন্য অফিসে একটি স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট আনা হয়েছিল, কিন্তু 4 মাস পরেও তারা এসব মৃত্যুর কারণ খুঁজে পায় না এবং তারা ফাইলপত্র গুছিয়ে চলে যাচ্ছে। এসব দেখে নানগাম দাবি করেন যে এই ইউনিট কেবল লোক দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। ইউনিটের প্রধান একজন নারী গোয়েন্দা জুং লি নানগামের মন্তব্য শুনে বিদ্রুপাত্মকভাবে হাসতে থাকেন। নানগাম মনে করেন এসব হত্যাকাণ্ড একজন ব্যক্তিরই কাজ এবং তিনি এগুলোকে সিরিয়াল কিলিং হিসেবে বিশ্বাস করেন, কিন্তু জুং লি তা মানতে চান না। যদিও তাদের কারো কাছে খুনের কোনো প্রমাণ নেই, তাই তাদের মধ্যে এসব বিষয় নিয়ে তর্ক বাধে। নানগামের সাথে তর্কে জিততে না পেরে সেই মহিলা তাদেরকে টিভিতে তার অপরাধ বিষয়ক টকশো দেখার আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে বিদায় হন। অন্যদিকে সুপারহিরো সংক্রান্ত জিনিসপত্রে ভরা একটি রুমে এক যুবক অনলাইনে এসব হত্যাকাণ্ডের কেস নিয়ে পডকাস্টিং করছিল। এই সিরিজের একটি আকর্ষণীয় চরিত্র, তার নাম রোভিন। সে একজন ক্রাইম প্রোফাইলার। নানগাম তদন্তের সাহায্যের জন্য তার সঙ্গে দেখা করতে আসেন এবং কয়েকটি হত্যাকাণ্ডের ইনফো দেখিয়ে জিজ্ঞেস করেন এগুলো সিরিয়াল কিলিং কিনা। রোভিন পেপারস গেটে বলে যে শুরুর খুনগুলো দেখে দুর্ঘটনা মনে হচ্ছে, কিন্তু একটি কেস দেখে মনে হচ্ছে কিলার ইচ্ছে করে হত্যা করেছে। সে বারবার যেভাবে ছুরি চালিয়েছে যেন প্রফেশনাল কিলারের কাজ। তার মানে এই খুনগুলো একজনের কাজ না, বা এগুলো সিরিয়াল কিলিং না। রোভিন আরও একটি রহস্যময় তথ্য প্রকাশ করে, যাদেরকে খুন করা হয়েছে তারা সবাই ক্রিমিনাল। কিন্তু বিপদ বাধে তখনই যখন সে প্রসিকিউটর জি এর খুনের বর্ণনা দেয়। সে এত নিখুঁতভাবে ব্যাখ্যা দেয় যে নানগাম সন্দেহ করেন সে আবারও প্রসিকিউশনের ইন্টারনেট হ্যাক করেছে। সে কিভাবে এতটা বিস্তারিতভাবে এটা সম্পর্কে জানে? রবিন বলে যে আরে এটা তো সব খবরেই দেখাচ্ছে। এরপরে নানগাম তার সঙ্গীকে ফোন করে ডাকে এবং জিজ্ঞাসাবাদের জন্য রবিনকে থানায় নিয়ে যায়। থানায় নানগাম তার ক্যাপ্টেনকে বোঝায় যে রবিনকে এখানে আনা হয়েছে কারণ সে অবশ্যই খুনের ব্যাপারে কিছু জানে। তাকে চাপ দিলে অনেক কিছু বের হবে। কিন্তু তার বস এতে বিরক্ত হন, কারণ এই কেসগুলো যদি সিরিয়াল মার্ডারের রূপ নেয় তারা আরও সমস্যায় পড়বেন। তবে প্রমাণের অভাবে পুলিশ শেষ পর্যন্ত রবিনকে ছেড়ে দেয়। তবে এটি সম্ভবত নানগামের একটি কৌশল, তারা তার উপর নজর রাখবে।
রবিনকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় নানগাম তাকে জানান যে এই ছোট্ট শহরে যেসব খুনের ঘটনা ঘটে যাচ্ছে তারা এগুলোর কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না। ইভেন এই কেসগুলোর কোনো শক্ত ক্লু তাদের কাছে নেই। তিনি রবিনকে খুনের ব্যাপারে নতুন কোনো তথ্য পেলে তা শেয়ার করতে বলেন। এরপরের সিনে দেখা যায় একজন ডেলিভারি ম্যান রবিনের বাড়িতে খাবার ডেলিভারি দিতে আসে এবং দেখা যায় সে ছিল লি তাং। তারা সম্ভবত একসঙ্গে কাজ করছে। রবিন তাকে সতর্ক থাকতে বলে, কারণ বাইরে নানগাম তাদের উপর নজর রাখছেন। বাইরে নানগামের সহকর্মী তাঁকে থামিয়ে জিজ্ঞেস করে সে কোন অ্যাপার্টমেন্টে ডেলিভারি দিচ্ছে। কাছাকাছি একটি গাড়িতে বসে নানগাম ইয়ংজেকে বলেন যে রবিন খুবই ধুরন্ধর ছেলে। সে একসময় সেই খুনির জন্য কাজ করত যাকে নানগাম এখনও ধরার চেষ্টা করছে। তবে তারা দেখে না যে তাং পুলিশের সঙ্গে কথা বলছে। পরে সহকর্মীটি গাড়িতে ফিরে এসে তাকে জানায় যে ডেলিভারি ম্যান বলছে সে কখনো রবিনের মুখ দেখেনি। কিন্তু নানগাম জানে এটি মিথ্যে, কারণ তিনি নিজেই রবিনকে দরজা খুলে ডেলিভারি ম্যানের কাছ থেকে খাবার নিতে দেখেছেন। তাই তিনি তৎক্ষণাৎ ডেলিভারি ম্যানকে ধরতে নির্দেশ দেন। ইয়ংজে এবং সহকর্মীটি লি তাংয়ের পেছনে ধাওয়া করে আর নানগাম রবিনের বাড়িতে চলে যান। তিনি রবিনের রুমে ঢুকে তাকে চাপে ফেলে জানতে চান সে কি লি তাংয়ের জন্য শিকার বাছাই করছিল, এবং তিনি লি তাংয়ের অবস্থান জানতে রবিনকে মারধর করেন। কিছুক্ষণ পর ইয়ংজে ডেলিভারি ম্যানকে নিয়ে আসে, কিন্তু সে তাং ছিল না। এরই মধ্যে ক্যাপ্টেন নানগামকে ফোন করে প্রচণ্ড বকা দেন, কারণ নানগামের রবিনকে মারধরের ভিডিও এতক্ষণে অনলাইনে ছড়িয়ে পড়েছে, যার ফলে দুজন পুলিশ রবিনের বাড়ির দরজায় এসে হাজির হয়। নানগাম কম্পিউটার চেক করে দেখেন যে এতক্ষণ রবিনের লাইভ পডকাস্ট চলছিল। তিনি কোথায় ক্যামেরা লাগানো আছে তা চেক করেন। তিনি ব্যাটম্যানের পোস্টারের পেছনে লাগানো গোপন ক্যামেরা খুঁজে পান এবং সেটি খুলে ফেলেন। এরপর তিনি রবিনের দিকে এমনভাবে তাকান যেন সে এবার কিছুই করতে পারবে না। কিন্তু রবিন তখন আরও একটি ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে। নানগাম আরও রেগে যান এবং তাকে মারতে থাকেন। ইয়ংজে এসে তাকে আটকে রাখেন। এইসব দেখে ডেলিভারি ম্যান ভয়ে দরজা খুলে পালিয়ে যায়। এরপর পুলিশ এসে নানগামকে গ্রেপ্তার করে। এটি আসলে ছিল নানগামকে প্রতিহত করতে রবিন এবং তাংয়ের এক কম্বাইন্ড প্ল্যান। 4 মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লি তাং তার রুমে বসে বাবা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখছিল। সে তার ব্যাগ গুছিয়ে চিঠিটি রেখে চলে যায়। পরিবারকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে সে লিখে যে সে তার ভুল সংশোধন করার উপায় খুঁজে বের করতে কানাডায় চলে যাচ্ছে এবং একদিন ভালো মানুষ হয়ে ফিরে আসবে। এরপর তাং স্টেশনে বসেছিল। সে তখন টিভিতে নিউজ দেখে যে সে যে 2 ছেলেকে খুন করেছে তারা আগে থেকেই অপরাধী ছিল। এই সংবাদ শুনে তাং অদ্ভুতভাবে খুশি হয়ে যায়, কিন্তু বাস্তবে সে রেল স্টেশনে ঘুমাতে বাধ্য হয়, কারণ তার কাছে কানাডায় যাওয়ার মতো পর্যাপ্ত টাকা ছিল না। এরপর সে ইন্টারনেটে অনলি ফর হিরোস লিখে সার্চ দেয়, কিন্তু কিছুই খুঁজে পায় না। এরপর সে ট্রেনে চেপে বুসানের উদ্দেশ্যে রওনা হয়। এভাবে কয়েকদিন ট্রেনে ভ্রমণ করতে করতে একদিন সে ট্রেনে বসে থাকার সময় রবিন তাকে খুঁজে বের করে এবং জানায় যে সেই অনলি ফর হিরোস যাকে তাং এতদিন খুঁজছিল, এবং সে তাংয়ের জন্য এতটা পথ এসেছে কারণ সে তাংকে সাহায্য করতে চায়। রবিন তাকে তার সুপারহিরো ভর্তি রুমে নিয়ে আসে। সে বলে ভাগ্যই তাদেরকে একসাথে মিলিয়ে দিয়েছে, তাই সে তাংকে এই পৃথিবীকে পরিবর্তন করতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। সে নিজেকে তাংয়ের সাইডকিক হিসেবে দাবি করে, অর্থাৎ শার্লক হোমসের সহযোগে ওয়াটসন অথবা ব্যাটম্যানের সহযোগে রবিনের মতো। রবিন জানে যে তাং বেশ কয়েকটি খুন করেছে এবং তার একটি রহস্যময় ক্ষমতা আছে। সে শুধুমাত্র তাদেরই হত্যা করে যারা কোনো না কোনোভাবে অপরাধী, এবং তার সব অপরাধের প্রমাণ ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। রবিনের মতে কোনো এক অদৃশ্য শক্তি চান যে সে এই কাজ চালিয়ে যাক, যাতে সমাজ থেকে অপরাধ দূর হয়। সে জানায় মিস্টার সাংমুকের সঙ্গে সেও তাংকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। সে তার মতোই একজনকে খুঁজছিল এতদিন, এবং সৌভাগ্যক্রমে তাংকে পেয়ে যায়। সে তাংকে প্রস্তাব দেয় যে তারা একসঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তাং তার প্রস্তাবে রাজি হয় না। এরপর রবিন বলে যে তুমি ভুল কিছু করনি, তুমি শুধু মানুষরূপী আবর্জনাগুলোকে পরিষ্কার করেছ। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। রবিন তাংকে 50 মিলিয়ন ওন দেওয়ার অফার দেয়, যা দিয়ে তাং তার কানাডা যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। তাকে আর পালিয়ে বেড়াতে হবে না। তাং পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। সে ভাবে তার সঙ্গে আসলে কি হচ্ছে। এরপর তাং রবিনকে জিজ্ঞেস করে সে যে আগে বলেছিল তার 2 জন ক্রাইম পার্টনার ছিল, তারা এখন কোথায় আছে। রবিন উত্তর দেয় একজন মিস্টার সাংমুক যাকে সে ইতিমধ্যে দেখেছে, আরেকজন আছে, তবে তার সাথে দেখা না হওয়াই ভালো। তাং জানতে চায় সে কে। রবিন তাকে জানায় সে যদি বুকসেলফের পেছনে তাকায় তাহলে অনেক কিছুই পাবে।
তাং সেখানে গিয়ে দেখতে পায় বুকশেলফের আড়ালে একটি গুপ্ত ঘর রয়েছে। ভেতরে ঢুকে সে অবাক হয়, এই ছোট্ট রুমে এত জিনিস! সেখানে প্রচুর টাকার বান্ডিল, বিভিন্ন ক্রিমিনালদের ফাইল এবং নানা ধরনের অস্ত্র রয়েছে। সেখান থেকে সে একটি ইলেকট্রিক শক গান নিয়ে নেয় এবং দরজায় ঝুলানো একটি জ্যাকেট পরে বের হয়, যার পেছনে অনলি ফর হিরোস লেখা আছে। তাং জ্যাকেটটি পরে শহরের রাস্তায় হাঁটতে বের হয় এবং ঘটনাক্রমে প্রসিকিউটর জি এর সঙ্গে ধাক্কা খায়। এর ফলে সে তাকে দেখেই সে ভেতরে ভেতরে খুন করার ইচ্ছা অনুভব করে। এর পরের সিন এপিসোডের শুরুতে আমরা দেখেছি। সে প্রসিকিউটরের ড্রাইভারের ছদ্মবেশে তার সাথে গাড়িতে ওঠে আর অর্ধেক রাস্তায় গিয়ে কারেন্টের শক দিয়ে প্রসিকিউটর জিকে অজ্ঞান করে। সে তাকে বেঁধে ফেলে এবং তার অপরাধ সম্পর্কে জানার চেষ্টা করে, কেন তাকে দেখে তার খুনের ইচ্ছে হচ্ছে। ঠিক তখনই রবিন সেখানে এসে হাজির হয়। সে প্রসিকিউটরের মোবাইল হ্যাক করে তার সব তথ্য বের করে ফেলে। রবিন তার ফোনের গ্যালারি খুলে দেখে সেখানে একটি ভিডিও পাওয়া যায় যেখানে সে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক যৌন নির্যাতন করছিল। এরকম আরও অনেক মেয়ের সঙ্গে সে এমন জঘন্য কাজ করেছে। প্রসিকিউটর চিৎকার করে তাংয়ের কাছে তার জীবন ভিক্ষা চায় এবং টাকার অফার দেয়, কিন্তু তাং তার ছুরি বের করে এবং প্রসিকিউটরকে খুন করে তার লাশ নদীতে ভাসিয়ে দেয়। এরপর তাংকে দেখে মনে হয় সে তার জীবনের আসল লক্ষ্য খুঁজে পেয়েছে। সে জিমে গিয়ে নিজেকে ফিজিক্যালি আরও শক্তিশালী করে তোলে। সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং ঘুরে বেড়াতে থাকে। খারাপ মানুষ দেখলেই তাদেরকে একের পর এক মেরে ফেলতে থাকে। এতেই যেন সে আত্মতৃপ্তি পাচ্ছে। বর্তমান সময়ে দৃশ্য দেখানো হয়, নানগামের রবিনকে মারার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এর ফলে তার অফিসের সিনিয়র চিফ নানগাম এবং তার পুরো টিমকে প্রচণ্ডভাবে তিরস্কার করে। কিন্তু ক্যাপ্টেন এসব সহ্য করতে পারেন না। তিনি রাগের মাথায় সিনিয়র চিফের সঙ্গে মারামারি করেন, যার ফলে তাদের দুইজনকেই সাসপেন্ড করা হয়। এরপর তাং যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে তার এক সহকর্মীর কাছ থেকে সংচন নামক এক পুলিশ অফিসার লি টাংয়ের সম্পর্কে জানতে চায়। তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে তাংয়ের অপরাধের সব খবর জেনে ফেলেছে। আর এখানেই চতুর্থ পর্ব শেষ হয়। পঞ্চম পর্ব শুরু হয় এক তরুণী গিয়ং আকে নিয়ে, যার সেক্সটা ফাঁস হয়ে যাওয়ার পর তাকে বড় কেলেঙ্কারির মুখোমুখি হতে হয়। বাধ্য হয়ে সে তার শহর ছেড়ে চলে যায় এবং বুসান শহরে চলে আসে। এদিকে রবিন লি তাংয়ের জন্য একটি নকল আইডি তৈরি করে, যেখানে তার নতুন নাম রাখা হয় লি গিয়ং সু। এখন সে বুসানে বসবাস করছে এবং তার সর্বশেষ শিকার ছিল এক প্রফেসর, যে তার ছাত্রীকে প্রেগন্যান্ট করার পর খুন করেছিলেন এবং কবর দেওয়ার সময় তাং তাকে হাতে নাতে ধরে ফেলে পরপারে পাঠিয়ে দেয়। রবিনের মতে লি তাং খুনগুলো আবেগ বা প্রতিশোধপ্রবণ হয়ে করছে না, বরং সে এই শাস্তিগুলো দিচ্ছে সমাজে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এইসব ক্রিমিনালদের শাস্তি দেওয়া কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু কাউকে তো দায়িত্ব নিতে হবে, আর সেই দায়িত্ব এখন তাংয়ের হাতে। বর্তমানে তাং একটি সুপারমার্কেটে মাছ কাটার কাজ নিয়েছে, যেখানে তার সহকর্মী সেই গিয়ং আ মেয়েটি, যার সেক্স ট্যাপ ভাইরাল হয়েছিল। তার বস তাকে ক্যাশ কাউন্টারে কাজ করতে বলে, কিন্তু সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে এই ভেবে যে লোকজন তাকে দেখছে এবং হয়তো তাকে নিয়ে ভাবছে। সেই মুহূর্তে এক মহিলা একটি প্রোডাক্ট ফেরত দিয়ে রিফান্ড দাবি করে, কিন্তু গিয়ং চেক করে সেই প্রোডাক্টের কোনো এন্ট্রি খুঁজে পায় না। ফলে ওই মহিলা ঝগড়া শুরু করে দেয়। তখন ম্যানেজার আসে এবং রিফান্ড দিতে বলে। এছাড়া ওই মহিলাকে বিকল্প কিছু পণ্য দেয়া হয় যাতে সে অসন্তুষ্ট না হয়। এরপর সে যখন তার গাড়ির কাছে যায় তখন সে দেখে তার গাড়ির কাচের উপর একটি সিগারেট সাঁটানো আছে। সে পাশে দাঁড়িয়ে ধূমপান করতে থাকা তাংকে এর জন্য দায়ী করে। তাং বলে, কোনো প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা উচিত না। ওই মহিলা বলে, আমার সঙ্গে ঝামেলা করতে এসো না, আমার গাড়িতে ড্যাশ ক্যাম আছে। তখন তাং উত্তর দেয়, ওই স্টোর থেকে জিনিস চুরি করে আবার রিফান্ড নিয়েছ, তা নিশ্চয়ই এই ড্যাশ ক্যামে রেকর্ড আছে। ফোনটা দাও, আমি পুলিশকে কল করছি। ধরা পড়ার পর মহিলা ঘাবড়ে যায় এবং চলে যায়, যা দৃশ্য গিয়ং ভিতর থেকে দেখছিল। রাতে কাজ শেষ হওয়ার পর সে তাংয়ের কাছে গিয়ে ধন্যবাদ জানায় এমন বজ্জাত কাস্টমারকে সাহায্য করার জন্য। সে বলে তাদের দুজনের মধ্যে একটা মিল আছে, তারা দুজনই তাদের অতীত সম্পর্কে চুপচাপ থাকে এবং অন্যদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। সে জানায় যে জীবনকে নিয়ে বড় স্বপ্ন দেখতে দেখতে সে ক্লান্ত, তাই সে এখন একটি সাধারণ জীবনযাপন করতে চায়। এরপরের সিনে গিয়ং তার মাকে রিসিভ করতে রেল স্টেশনে যায়। বাড়িতে এসে তার মা জানান তারা এখন আগের জায়গা ছেড়ে অনেক দূরে চলে গেছেন এবং নতুন বাড়ি নিয়েছেন। সেক্স ট্যাপ ভাইরাল হওয়ার পর গিয়ংয়ের ফ্যামিলি সমাজে টিকতে না পেরে দূরে চলে গেছেন, আর গিয়ংও তার আগের পরিচয় চেঞ্জ করে ফেলেছে। এরপর অফিসার পার্ক নানগামের কাছে বেড়াতে যান এবং দেখে অবাক হয়ে যান যে র্যাক্স তার বাড়িতেই আছে।
এরপর ইয়ংজেও সেখানে আসে এবং নানগামকে রবিনের মামলার বিষয়ে তাকে না জানানোর জন্য খুবই বিরক্তি প্রকাশ করে। তবে সে একটি নতুন তথ্য জানায় যে একটি আলাদা কেসের তদন্ত করতে গিয়ে সে তাংয়ের বুসানে যাওয়ার ফুটেজ খুঁজে পেয়েছে, যেদিন কিনা সেই প্রফেসরের লাশ জঙ্গলে পাওয়া গিয়েছিল। নানগাম ইয়ংজেকে বলেন, বুসানে এক ড্রাগ ডিলারের মার্ডার, সুদখোরের মার্ডার সহ আরও অনেক খুন হয়েছে, যাদের অপরাধী আজও ধরা পড়েনি। ইয়ংজে বলে, তাহলে আমাদেরও বুসানে গিয়ে তদন্ত করা উচিত। তারা এসব খুনের কেসে তাংকে সন্দেহ করছে। নানগাম একটি কৌশল বের করেন। তাংয়ের পরিবারের কাছে গিয়ে তারা তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করতে বলে, কিন্তু তাংয়ের বোন ইয়াং তাদের চালাকি ধরে ফেলে এবং নানগামকে সত্য বলার জন্য বাধ্য করে। নানগাম জানান তারা বুসানে এসব হত্যাকাণ্ডে তাংকে সন্দেহ করছেন। তাংয়ের পরিবারের 3 জন সদস্যই বিশ্বাস করতে পারে না যে সে খুন করতে পারে। এরপর গিয়ং তার মায়ের সঙ্গে ডিনার করতে গিয়ে এক ব্যক্তির উপর ক্ষেপে যায়, কারণ সে তার দিকে তাকিয়ে হাসছিল। সে রেগেমেগে তার কাছে গিয়ে ঝগড়া বাঁধায়। তখন সেই লোকটি বলে তার নাম হা সাং মিন, তারা প্রাইমারি স্কুলে একসাথে পড়ত। গিয়ংয়ের মায়ের স্কুলের কাছে একটি দোকান ছিল, উনাকে পরিচিত মনে হচ্ছিল, তাই সে এইভাবে দেখছিল। গিয়ং তার ভুল বুঝতে পারে। এরপর কোনো এক সন্ধ্যাবেলা তারা আবার দেখা করে এবং ছোটবেলার বিভিন্ন স্মৃতি রোমন্থন করে। এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সে গিয়ংকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। অন্যদিকে তাংয়ের মা ও বোন থানায় গিয়ে তার নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জানায়। ফলে নানগাম এবং ইয়ংজে তাকে খোঁজার জন্য তদন্ত করার পারমিশন পায় এবং বুসানে চলে যায়। সেখানে গিয়ে তারা বুসানের স্থানীয় পুলিশের সাহায্য নেয়। একজন পুলিশ অফিসার বলে, আমরা এখানকার খুনের তদন্ত করছি, আর আপনারা কোনো প্রমাণ ছাড়াই বলছেন এই ছেলে এইসব খুনের সাথে জড়িত। আপনি আমাদের আরও ঝামেলায় ফেলছেন না তো? নানগাম বলেন, আমাদের কাছে অফিসিয়াল আদেশ আছে যে এই কেসে আমাদেরকে সাহায্য করতে হবে। তার কথা শুনে পুলিশ রাজি হয়। এরপর তাং তার হাতে খুন হওয়া প্রসিকিউটর জিকে হ্যালোসিনেট করে। সে তাংকে হেসে বলে, আমি যা করেছি তা কোনো অপরাধ নয়, আমার মেয়ে হাই স্কুলে ভর্তি হয়েছে, আমি কি ভুল করেছি? তাং রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু সে বারবার সরে যাচ্ছে এবং বলে, আমাদের হাত থেকে আর কতদিন পালিয়ে বেড়াবে? এরপর তাং তার হাতে এই যাবৎ খুন হওয়া সবাইকে নাচতে দেখে, যাদের মধ্যে সেই বোকাটে ছেলেটি, কানা মেয়েটি এবং ড্রাগ ডিলার ছিল। সে নাচের মিউজিকটি আসলে ছিল তার ফোনের অ্যালার্মের শব্দ, যা শুনে তার ঘুম ভাঙে। এতক্ষণ সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। কাজে যাওয়ার জন্য সে লিফটে ঢোকার সময় এক ছেলেকে দেখে আবারও তার ঘাড়ে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে সে দ্রুত লিফট থেকে বের হয়ে তার রুমে চলে আসে। এরপর সাংমিন গিয়ংকে কল করে তার সাথে দেখা করতে চায়। গিয়ং বলে তার নাম্বার সে কোথায় পেয়েছে। সাংমিন বলে সে তার এক পুলিশ বন্ধুর সাহায্যে নাম্বারটি পেয়েছে। সে গিয়ংকে বলে তাকে যৌন নিপীড়ন করা হয়েছে, সে খুবই মেন্টালি ভেঙে পড়েছে, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে, সে এজন্য গিয়ংয়ের কাছে সাহায্য চায়। সে জানতে চায় গিয়ংও তার মতো ভিকটিম, সে এইসব কিভাবে সামলে নিয়েছে। গিয়ং জানায় সে এখনও এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। তখন সাংমিন গিয়ংকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার কোনো দোষ ছিল না, তুমি কোনো ভুল করনি। এভাবে সে গিয়ংকে পটিয়ে ফেলে এবং তাকে তার বিছানা পর্যন্ত নিয়ে যায়। কিন্তু বাস্তবে সাংমিন পুরোপুরি মিথ্যে বলছে। সে শুধু গিয়ংকে ভোগ করতে চেয়েছিল, যার গার্লফ্রেন্ড আছে এবং তার বিয়ের ডেটও ঠিক হয়ে আছে। সে তার গার্লফ্রেন্ডকে ফাঁকি দিয়ে গিয়ংয়ের সাথে দেখা করতে সুপার শপে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে তাং বুঝতে পারে কিছু একটা ঘাপলা হতে যাচ্ছে। এরপর ক্লিন করার সময় আয়নাতে তাং ছুরি হাতে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, যা তাকে মারতে আসছে। এসব দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং বুঝতে পারে যে বিপদ আসছে। গিয়ং এবং সাংমিন একসঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে থাকে। এক পর্যায়ে গিয়ং সাংমিনের ফোনে একটি ভিডিও দেখে, যেখানে তার বিয়ের আমন্ত্রণপত্র দেখা যায়। গিয়ং বুঝতে পারে সাংমিন একজন প্রতারক। সাংমিন ডাস্টবিন থেকে ফেলে দেয়া এক কুরিয়ারের প্যাকেট থেকে গিয়ংয়ের নাম্বার পেয়েছিল। সে শুধু গিয়ংয়ের সেক্স ভিডিওর কারণে তার প্রতি আগ্রহ দেখিয়েছে। সে স্বীকার করে যে গিয়ংয়ের সাথে রাত কাটানোর জন্য সে এসব নাটক করেছে। এই কথা জানতে পেরে গিয়ং তার সঙ্গে ঝগড়া করে। সে সাংমিনের গার্লফ্রেন্ড এবং কলিগদের এসব ঘটনা জানিয়ে দেওয়ার হুমকি দেয়। ঝগড়ার এক পর্যায়ে সাংমিন তাকে গলা টিপে হত্যা করে। পরদিন সকালে নানগাম গিয়ংয়ের মৃত্যুর খবর দেখে। খবরে বলা হয় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। একটি দোকানে দুজন মহিলা গিয়ংয়ের মৃত্যু আসলে আগুনে নয়, বরং তাকে খুন করা হয়েছে বলে আলোচনা করে, কারণ প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে ঝগড়াঝাটির শব্দ শুনেছে।
সেখানে পুলিশ অফিসার সংচন উপস্থিত ছিল এবং সে এটি শুনে হাসে। এদিকে নানগাম এবং ইয়ংজে বুসান থানায় চলে আসে। তারা এর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে এবং তাদের সাথে তদন্ত করতে চায়। এরপর সুপারমার্কেটে পৌঁছে তাংয়ের এক সহকর্মী তাংকে জানায় গিয়ং খুন হয়েছে। ঠিক তখনই সেই অফিসার সংচন তাংয়ের খোঁজে সেখানে এসে হাজির হয়। সে তাংকে ফলো করতে থাকে। বিপদ বুঝতে পেরে তাং পালিয়ে যায়, কিন্তু নানগাম তখন সেখানে এসে হাজির হন এবং তাংকে দেখে ফেলেন। তিনি তাংকে ধরার জন্য দৌড় দেন। তাংও নিজেকে বাঁচাতে দৌড় দেয়, কিন্তু সংচন সেখানেও পৌঁছে তাকে ল্যাং মেরে ফেলে দেয়। সে তাংকে বলে, তুমি তো সেই লি তাং, অনেকগুলো খুন করেছ তাই না? তার চেহারা দেখেই তাংয়ের আবারও সেই কাটা দেয়ার অনুভূতি হয়। সে বুঝতে পারে এই লোক অনেকজনকে খুন করেছে। সংচন বলে, চলো কোথাও যাই, তোমার সঙ্গে অনেক কথা জমা আছে। ঠিক তখনই নানগামের আসার শব্দ শুনে তাং উঠে পালিয়ে যায়। নানগাম এসে কাউকে খুঁজে পান না। বাইরে এসে ইয়ংজে তাকে জানায় কেউ সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক চুরি করেছে। নানগাম ম্যানেজারকে তাংয়ের ছবি দেখে জিজ্ঞেস করেন তাকে চেনে কিনা। ম্যানেজার উত্তর দেয়, আরে এ তো আমাদের কর্মী। নানগাম তাংয়ের ঠিকানায় গিয়ে তদন্ত করতে চান। তখনই সেখানে কিয়াক নামক এক অফিসার নানগামের এই মাতব্বরি সহ্য করতে পারে না। সে বলে, তোমাকে সাসপেন্ড করা হয়েছে, তোমার লিমিটে থাকো। কিন্তু অন্য একজন সিনিয়র অফিসার তাকে থামিয়ে দেন এবং নানগামের সাথে তাংয়ের খোঁজে বের হন। আর নানগাম ইয়ংজেকে অফিসার কিয়াকের সাথে পাঠিয়ে দেন সাংমিনের বাড়িতে খোঁজ করতে। সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক সংচনই চুরি করেছিল। তার রুমে বসে ফুটেজ দেখার সময় সে দেখে খুন হওয়া মেয়েটির সঙ্গে সাংমিন কথা বলছিল। ওদিকে সাংমিন তার ফ্ল্যাটে এসে দেখে সেখানে সংচন বসে আছে। সংচন নিজেকে পুলিশের পরিচয় দিয়ে সাংমিনকে ভেতরে নিয়ে গিয়ে গিয়ংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সাংমিন বলে যে সে গিয়ংয়ের সাথে ডেট করেছিল, কিন্তু সে তাকে খুন করেনি। সংচন ধমক দিয়ে বলে, ব্যাপারটা জটিল না করে সত্য বলো। সাংমিন ভয় পেয়ে বলে যে গার্লফ্রেন্ডের সাথে তার বিয়ের খবর শুনে গিয়ং রেগে যায় এবং চিল্লাচিল্লি করতে থাকে, যা হয়তো প্রতিবেশীরা শুনেছে। সংচন বলে, তাই তাকে মেরে দিলে? সাংমিন বলে, না তো, তাকে আমি খুন করিনি। সংচন হাসতে হাসতে বলে, তুই খুবই নির্লজ্জ, ভালোই গল্প বলেছিস। তখন সে তার ব্যাগ থেকে ট্যাপ এবং কিছু যন্ত্রপাতি বের করে। সাংমিন তাকে জিজ্ঞেস করে তার কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা। সে তার লয়ারের মাধ্যমে তার বক্তব্য দিতে চায়, কিন্তু সংচন তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না এবং তাকে মারতে থাকে এবং ট্যাপ দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। অবশেষে সাংমিন জানতে পারে যে সংচন একজন সাবেক পুলিশ অফিসার যে তার মতো ক্রিমিনালদের খুন করে। সে সাংমিনকে খুন করতে এসেছে, তা না হলে লি তাং সাংমিনকে মারতে আসবে। অন্তত এদিক থেকে সে তাংয়ের থেকে এগিয়ে থাকবে। ওদিকে তাংকে দেখানো হয় যে গাড়ি নিয়ে পালাচ্ছে। সে রবিনকে ফোন করে জানায় যে সে অনুভব করছে খারাপ কিছু হতে যাচ্ছে। রবিন তাকে মোবাইল বন্ধ করে কয়েকদিন গা ঢাকা দেওয়ার পরামর্শ দেয়। সাংমিন ভয় পেয়ে তাকে ছেড়ে দেওয়ার বদলে সব সত্য বলতে রাজি হয়। সংচন তখন হেসে বলে, তাহলে তুই স্বীকার করছিস যে তুই মেয়েটিকে খুন করেছিস? সাংমিন উত্তর দেয়, হ্যাঁ, আমি তাকে খুন করেছি। তখন সংচন তাকে একটি কাগজে খুনের স্বীকারোক্তি লিখতে বলে। সাংমিন স্বীকারোক্তি লিখে দেয়। এরপর পরই সাংমিন তাকে মেরে ফেলে। তারপর সে পুরো ঘর পরিষ্কার করে যাতে ফরেনসিক টিম কোনো প্রমাণ খুঁজে না পায়। নানগাম এবং সিনিয়র অফিসার তাংয়ের ফ্ল্যাটে এসে পৌঁছান। একই সময় ইয়ংজে ও অফিসার কিয়াক সাংমিনের বাড়িতে এসে পৌঁছান। তারা সংচনকে তাদের পাশ দিয়ে যেতে দেখে। দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া মেলে না। তখন নানগাম তাংয়ের রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে পুরো রুম ধোঁয়ায় ভরে গেছে। আর ইয়ংজে সাংমিনের রুমের দরজার কাছে কান পাতে এবং ভেতর থেকে কিছু একটা পোড়ানোর শব্দ শুনতে পায়। আসলে সংচন চুলায় গ্যাস জাতীয় দাহ্য পদার্থ দিয়ে এসেছিল। ঠিক তখনই সেগুলো থেকে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। আর ইয়ংজের দরজার সামনে থাকায় সে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আর এখানেই এক কিলার প্যারাডক্সের পঞ্চম পর্ব শেষ হয়। পরবর্তী এপিসোডগুলোতে কি হবে তা জানতে হলে পরের ভিডিওতে চোখ রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার এই সিনেফ্রেঞ্জি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে ভিডিওটির পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।